আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তিনি বাড়িতে আছেন। লীগ নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভিকে দীর্ঘদিন আটক রেখে মুক্তি দিয়েছে সরকার। যদিও মুক্তি দেওয়ার কথা ছিল আদালতের, কিন্তু বাংলাদেশের আদালত চালায় সরকার। সরকারের ইচ্ছায় কারো মুক্তি হয়, কারো হয় না। যদি আদালত স্বাধীনভাবে চলতো তাহলে কারাবন্দী সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী সকলেই জামিন পেতেন। তাদের জামিন হওয়ার কথা আইনগতভাবেই, কারণ জামিন পাওয়া যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু বাংলাদেশে সাংবিধানিক অধিকারকে কবজা করাই অবৈধ ইউনূস এবং তার বর্ধিত সংস্করণ তারেক রহমান সরকারের কাজ। মুক্তি পেয়ে আইভি বলেছেন তিনি লড়বেন মেয়র নির্বাচনে। প্রশ্ন হলো, সরকারের দয়ায় মুক্তি পেয়ে সরকারের বিরুদ্ধে বা সরকারি প্রার্থীর বিরুদ্ধে লড়তে পারবেন তো তিনি? আসুন বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করা যাক। একটু থামি আমরা, থেমে ভাবি, আদালত কি সত্যি জামিন দিয়েছে? হ্যাঁ, কাগজে কলমে আদালত জামিন দিয়েছে, হাইকোর্ট জামিন দিয়েছে, আপিল বিভাগ জামিন বহাল রেখেছে। কিন্তু তাহলে একটা প্রশ্ন আপনাকে তুলতে হবে, যদি আদালত সত্যি স্বাধীনভাবে কাজ করে, যদি আইভি আদালতের রায়েই মুক্ত হয়ে থাকেন, তাহলে একই কারাগারে বন্দী বাকি আওয়ামী লীগ নেতারা, সাংবাদিকরা কেন মুক্তি পাচ্ছেন না? কারাগারে এখন বন্দী আছেন শিল্পী মমতাজ, এই দেশের মানুষ যার গান শুনে বড় হয়েছে বা শুনেছে, তিনি আজ কারাগারে বন্দী আছেন। বর্ষিয়ান লেখক এবং মুক্তিযুদ্ধের চেতনার অকুতভয় কণ্ঠস্বর শাহরিয়ার কবির বন্দী আছেন। আমার বন্ধু, আমার সহকর্মী সাংবাদিক মোজাম্মেল বাবু, সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ আরও অনেকেই বন্দী আছেন। সরকারি কর্মকর্তা কামাল চৌধুরী সহ আরও অনেকে বন্দী আছে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, তাদের কেউ কি জামিনের আবেদন করেননি? করেছেন। তাদের কি যোগ্য আইনজীবী নেই? আছেন। তাহলে কেন তারা মুক্তি পাচ্ছেন না? কারণ একটাই, আদালত নয়, সিদ্ধান্ত নিচ্ছে সরকার। যাকে ছাড়তে চায় তাকে ছাড়ে, যাকে আটক রাখতে চায় তাকে আটক রাখে। আইভির মুক্তি বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ নয়, বরং এটি প্রমাণ করে যে বিচার বিভাগ কতটা নির্বিবাদে সরকারের হাতিয়ার হয়ে গেছে। একটি মামলায় জামিন হলে আরেকটি মামলা হাজির হয়, একটি আদালত জামিন দিলে রাষ্ট্রপক্ষ সেটা স্থগিত করিয়ে উপরে নিয়ে যায়। ফেব্রুয়ারিতে 5টি মামলার জামিন হওয়ার ঠিক পাশাপাশি সময়ে নতুন 5টি মামলা দায়ের করা হয়েছিল আইভির বিরুদ্ধে। এই প্যাটার্নটা কোনো আইনি কাকতাল নয়, এটা রাষ্ট্রযন্ত্রের সুশৃঙ্খল রাজনৈতিক ব্যবস্থাপনা। তাহলে একটা প্রশ্ন তুলি আমরা, আইভিকে কেন ছাড়া হলো এই মুহূর্তে, এই সময়ে? কেন বলুন তো? আইভি মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ দিয়েছেন। এই ধন্যবাদটুকু সরকারের খুব দরকার ছিল। বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা এবং আমি বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। একজন জনপ্রিয় আওয়ামী লীগ নেত্রী যার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছিল, তিনি কারামুক্ত হয়ে বললেন সরকারকে ধন্যবাদ। এই দৃশ্যটি দেশে এবং বিদেশে একটি খুব সূক্ষ্ম বা স্পষ্ট বার্তা দিচ্ছে, সরকার নাকি মানবিক হচ্ছে, বিরোধীদের প্রতি সদয় হচ্ছে, আওয়ামী লীগের প্রতি। আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংগঠন, পশ্চিমা কূটনীতিকরা যখন বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছেন, তখন আইভির মুক্তি সরকারের হাতে একটি সহজ অস্ত্র বা জবাব তুলে দিল। আইভির রাজনৈতিক পরিচয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি কেবল একজন আওয়ামী লীগের নেতা নন, তিনি এমন একজন নির্বাচিত প্রতিনিধি যিনি 2003 সাল থেকে নারায়ণগঞ্জের মানুষের মেয়র। প্রথমে পৌরসভায়, তারপরে সিটি কর্পোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি
প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। 2011 সালে নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারকে 1 লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র হয়েছিলেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে তিনি কখনো কখনো নিজ দলের ভেতরেও প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে তার জনপ্রিয়তা দলীয় গণ্ডি অনেকটাই অতিক্রম করে সাধারণের কাছে তিনি একজন হিরো হয়ে উঠেছিলেন। এই পরিচয়টা এই মুহূর্তে সরকারের কাছে একটা সম্ভাব্য রাজনৈতিক সম্পদ হয়ে উঠতে পারে। এখন আসা যাক নির্বাচনের প্রশ্নে। আইভি বলেছেন তিনি মেয়র নির্বাচন করবেন, কিন্তু ঠিক একই সময়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালায় অঙ্গীকারনামা নামে নতুন বিধি যোগ করার প্রস্তুতি নিয়েছে। প্রার্থীকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি নিষিদ্ধ কোনো দলের সঙ্গে যুক্ত নন। ভাবুন একবার, আওয়ামী লীগ নিষিদ্ধ। আইভি আওয়ামী লীগের জেলা কমিটির সিনিয়র সহসভাপতি। তিনি কি এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন? করলে নিজের রাজনৈতিক পরিচয় অস্বীকার করতে হবে তাকে, না করলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই ফাঁদটা তৈরি করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে যেভাবে বাইরে রাখা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনেও সেই একই নকশা তৈরি হচ্ছে। এই পুরো রাজনীতিতে বা এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, তা হলো দীর্ঘ 13 মাস আটক রাখার পর আইভিকে মুক্তি দেওয়া হয়েছে কেন? আইভি মুক্তি পাননি, মুক্তি দেওয়া হয়েছে। এই দুটো কথার মধ্যে পার্থক্য ছোট মনে হলেও আসলে কিন্তু বিশাল। মুক্তি পাওয়া মানে অধিকার আদায়, আর মুক্তি দেওয়া মানে কেউ একটা সিদ্ধান্ত নিয়েছে, কোনো একটা উদ্দেশ্য আছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। আর সেই উদ্দেশ্যটা কি সেটা আস্তে আস্তে বোঝা যাবে। তবে কিছু হিসাব তো এখনই করা সম্ভব নয়। কেউ কেউ বলছেন আইভিকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গঠনের চেষ্টা হবে। আমি সেটা মনে করি না। আইভি পোড় খাওয়া অভিজ্ঞ রাজনীতিবিদ। 2 দশকের বেশি সময় ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে টিকে থাকা, দলের ভেতরের শক্তিশালী প্রতিপক্ষকে বারবার মোকাবেলা করা, এমনকি কারাগারেও মাথা না নোয়ানো এই মানুষটি সরকারের হাতের পুতুল হওয়ার মতো সহজ রাজনীতিবিদ নন। তিনি সে পথে হাঁটবেন বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু সরকারের আরেকটা হিসাব থাকতে পারে এবং এটাই এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা। সরকার চাইছে আইভির মতো জনপ্রিয় রাজনীতিবিদদের দিয়ে নারায়ণগঞ্জ সহ সারা দেশে জামায়াত এনসিপির ক্রমবর্ধমান রাজনৈতিক তাগুতকে রুখতে। বিএনপি দল হিসাবে এই মুহূর্তে একেবারেই নাজুক। এখনো পর্যন্ত বিএনপির ছাত্র সংগঠন দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কেও শিবিরের দখল থেকে মুক্ত করতে পারেনি। নারায়ণগঞ্জের মতো শিল্প এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াত এনসিপিকে মোকাবেলা করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির কোনো কালে ছিল না, এখনো নেই। সরকার সেই শূন্যতাটা বুঝতে পেরেছে, তাই নিজে সরাসরি না লড়ে আইভির মতো রাজনীতিবিদদের মাঠে নামিয়ে জামায়াত এনসিপিকে ঠেকানোর পরিকল্পনা থাকতে পারে, ভোটের মাঠেও রাস্তার রাজনীতিতেও। কিন্তু এই পুরো হিসাবের মধ্যে সবচেয়ে বড় যে সত্যটা বেরিয়ে আসছে সেটা হলো সরকার আসলে আওয়ামী লীগ নিয়ে কি করবে। বিশেষ করে আওয়ামী লীগের ফিরে আসার ঘোষণার পরে, শেখ হাসিনার ফিরে আসার ঘোষণার পরে তা নিয়ে নিজেই মানে সরকার নিজেই বা বিএনপি নিজেই বিপুল দ্বিধায় রয়েছে। একদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সকল দলকে রাজনীতি করার অধিকার দিতে চান, আরেকদিন সেই কথা থেকে তিনি সরে আসছেন। একদিন আইভিকে মুক্তি দিচ্ছে তো আরেকদিন প্রয়াত তোফায়েল আহমেদের জানাজায় আওয়ামী লীগ সমর্থকদের ধরে ধরে নিয়ে জেলে পুরছে। রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান না জানিয়ে বর্ষিয়ান নেতা, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার স্থপতিদের অন্যতম, তাকে অপমান করছে। জানাজার মতো একটি পবিত্র মুহূর্তেও রাজনৈতিক প্রতিহিংসা থামাতে পারেনি এই সরকার। এটা তাদের চরিত্রের সবচেয়ে নগ্ন দিক, এটাতে অস্বীকার করতে পারবেন না। আসলে সরকার আইভিকে একটা টেস্ট কেস হিসাবে ছেড়েছে, এটা আমার মনে হয়। আমি দেখতে পাচ্ছি যে আইভি এই মুহূর্তে বিএনপি সরকারের সবচেয়ে বড় টেস্ট কেস। সরকার দেখতে চাইছে মানুষ কেমন সাড়া দেয়, আইভি কি করেন, জামায়াত শিবির কেমন প্রতিক্রিয়া দেখায়, আন্তর্জাতিক মহল কতটা সন্তুষ্ট হয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু পরবর্তী সেই পদক্ষেপেই বোঝা যাবে আইভিকে মুক্তি দেওয়ার আসল উদ্দেশ্যটা কি। তবে এই মুহূর্তে যেটা নিশ্চিত সেটা হলো শাহরিয়ার কবির এখনো কারাগারে, মমতাজ এখনো কারাগারে, যেসব সাংবাদিক বন্দী আছেন তাদের কেউ কেউ অসুস্থ, তাদের নিয়ে সরকার কোনো হেলদোল দেখাচ্ছে না। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মিছিলে ছিলেন বলে মামলা খেয়ে জেলে গেছেন, জেলে পড়ছেন,
তারাও এখন কারাগারে। আদালত যদি সত্যি স্বাধীন হতো তাহলে আজ শুধু আইভি নন, তারা সকলেই ঘরে থাকতেন, কিন্তু তারা নেই, কারণ আদালত স্বাধীন নয়, আদালত চলে সরকারের নির্দেশে। আর এই সংকেতের বা নির্দেশের রাজনীতিতে আইভির মুক্তি একটি ঘটনা মাত্র, সমাপ্তি নয়। রাজনীতির দরজা এখনো খোলেনি, খুলবে কি না, খুললেও কতটুকু খুলবে সেটা নির্ভর করছে সরকারের পরবর্তী চালের উপর, আর সেই চাল দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আইভির মুক্তিতে খুশি হওয়ার আগে একটু ভাবা দরকার। তিনি মুক্ত হয়েছেন, এটা ভালো খবর, কিন্তু শাহরিয়ার কবির কবে মুক্ত হবেন, মমতাজ কবে ঘরে ফিরবেন, যেসব সাংবাদিক বন্দী আছেন তাদের কবে ছাড়া হবে, যে সব আওয়ামী লীগ নেতারা ভেতরে আছেন তাদের কবে জামিন দেওয়া হবে? আদালত যদি স্বাধীন হতো তবে এই প্রশ্নগুলো আমাকে করতে হতো না, কিন্তু আদালত তো স্বাধীন নয়। সরকার যাকে ছাড়তে চায় তাকে ছাড়ে, আর সেই ছাড়ার পেছনে একটা হিসাব থাকে। আইভির ক্ষেত্রেও সেই হিসাব নিশ্চয়ই আছে। সেই হিসাবটা কি, এই প্রশ্নের উত্তর পরের ভিডিওতে দেব, বুঝতে পারবেন আপনারাও। ভালো থাকুন সবাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তিনি বাড়িতে আছেন। বুধবার গভীর রাতে তিনি যখন বাড়িতে পৌঁছান তারপর থেকেই তাকে দেখার জন্য খুব স্বাভাবিকভাবেই তার কর্মী সমর্থকেরা, তার ভক্তরা বাড়িতে ভিড় করছেন। কিন্তু তার যে বাড়ি চুনকা কুটিরের সামনে এবং আশপাশের কয়েকটি স্থানে সিসিটিভির ক্যামেরা স্থাপন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে যে কেন এই সিসিটিভির ক্যামেরা? সেলিনা হায়াৎ আইভিকে কি তাহলে নজরবন্দি করে রাখা হয়েছে? যদি নজরবন্দি করে রাখা হয় তার পেছনের উদ্দেশ্য কি? সেলিনা হায়াৎ আইভির পরিবারের লোকজনেরা জানিয়েছেন যে প্রশাসনিক চাপ এবং নিরাপত্তার কারণে বাড়িতে আসা লোকজনের সংখ্যা তাদেরকে বাধ্য হয়ে সীমিত করতে হচ্ছে। আমরা সবাই জানি যে প্রায় এক বছর ধরে সেলিনা হায়াৎ আইভি কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে প্রথম যে মামলা হয় সেই মামলাতে যে তাকে অ্যারেস্ট করা হলো, তারপর থেকে একের পর এক পেন্ডিং মামলায় তাকে জড়ানো হয়েছে। ডক্টর ইউনূস সরকার তাকে ভালোবেসে 1 ডজন মামলা দিয়েছে। মামলা থেকে জামিন হন, আবার নতুন করে পেন্ডিং মামলা যায়, জামিন হন, আবার নতুন করে পেন্ডিং মামলা যায়। এবং এই বিষয়টি আমাদের কাছে নতুন কিছু নয়। পরবর্তীতে সবকটি মামলাতে তিনি যখন সর্বোচ্চ আদালত থেকে জামিন পেলেন তখন তার মুক্তি দেওয়া হলো এবং বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার 3 মাসের মাথায় তিনি জামিন পেলেন। সেই জায়গা থেকে সেলিনা হায়াৎ আইভি সরকারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন খুব স্বাভাবিকভাবেই। কিন্তু তিনি 1 বছর কারাগারে থেকে মুক্ত বাতাসে যে বের হতে পারলেন, মুক্ত আকাশের নিচে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তিনি নতুন করে আর এক জেলখানায় ঢুকেছেন। সিসিটিভি যে লাগানো হয়েছে সেটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে এবং তারা এটিকে বলছে যে এটি পুলিশের একান্ত নিজস্ব বিষয়। একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তার চলাফেরা, তার বাসাতে যাওয়া আসা, সেগুলোর উপরে ঠিক আছে গোয়েন্দা বাহিনী থেকে নজরদারি হতেই পারে, কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে যে একজন মানুষের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় সিসিটিভির ক্যামেরা স্থাপন করা হবে। এটি কোন সভ্য দেশে আছে? কেন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে নিরাপত্তা সহ সার্বিক কারণে সিসিটিভি লাগানো হয়েছে এবং একই সঙ্গে তার কাছে প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে যে তাকে কি আসলে নজরদারিতে রাখা হয়েছে। তিনি অকপটে স্বীকার করেছেন, হ্যাঁ, তাকে নজরদারিতে রাখা হয়েছে। অন্তত পুলিশকে ধন্যবাদ যে বিষয়টি স্বীকার করেছে। আর যে নিরাপত্তার কথা বলা হচ্ছিল, কিসের নিরাপত্তা? সেলিনা হায়াৎ আইভি কি নিজের থেকে কোনো নিরাপত্তা চেয়েছে পুলিশের কাছে? আমরা যতদূর জানি যে তিনি এই ধরনের কোনো আবেদন জানাননি বা তার পরিবারের পক্ষ থেকেও এই ধরনের কোনো আবেদন জানানো হয়নি। তার মানে তাহলে একেবারেই স্পষ্ট, স্রেফ
নজরবন্দি করে রাখা হয়েছে সেলিনা হায়াৎ আইভীকে। প্রশ্ন করছিলাম যে কেন এইভাবে তাকে নজরবন্দি করে রাখা। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে তিনি এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে পোষণ করেছেন তার যিনি আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলোর আইনি লড়াই তিনি চালিয়ে যাবেন এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন। যদিও সেলিনা হায়াৎ আইভী এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে এই বিষয়ে কিছু বলেননি, তবে তার আইনজীবী জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই এই নজরবন্দির ব্যবস্থা, অথবা তিনি ভালো করে যাতে গণসংযোগ চালাতে না পারেন, তার যে ক্যারিসম্যাটিক ইমেজ সেটি নতুন করে ঢেউ তুলতে না পারে, এসব কারণ কি এর পেছনে কাজ করছে আমরা জানি না। তবে এটুকু তো বলতে পারি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সারা দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আইনজীবী সমিতি নির্বাচন। এবং সেই নির্বাচনে আমরা দেখলাম যে প্রথম দিকে বিভিন্ন স্থানে আওয়ামীপন্থী প্রার্থীরা একের পর এক বিজয় লাভের পর হঠাৎ করে বিএনপি টনক নড়ল। টনক নড়া বলতে মানে তাদের নিজের স্বার্থে সংবিত ফিরে এলো। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 6 ধাপে উপজেলা পরিষদে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, তখনও যেমন বিএনপি প্রার্থী একের পর এক জয়লাভ করছিল, তখন আওয়ামী লীগ যেমন টনক নড়েছিল যে একটা পর্যায়ে এসে তারা খানিকটা কঠিন করলো। কঠিন মানে নিজেদের পক্ষে নির্বাচনের ফলগুলো নেওয়ার চেষ্টা করলো এবং একটা পর্যায়ে গিয়ে সবই তারা নিয়ে নেওয়ার চেষ্টা করলো বা নিল। ঠিক একইভাবে এই আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচন সহ কয়েকটি নির্বাচনে আওয়ামীপন্থী যারা প্রার্থী ছিলেন আইনজীবীদের মধ্যে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হলো। কি বলে? তারা ফ্যাসিস্টের দোসর, তারা নির্বাচনে অংশ নিতে পারে না, এটা নাকি যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে তাদের এটি অভিযোগ। যাই হোক, এখন সেই ভয় থেকেই কি সেলিনা হায়াৎ আইভীকে নজরবন্দি করে রাখা হলো? আবার এমন গুঞ্জন তো ছিল যে সাবির হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভী তাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে। রিফাইন্ড আওয়ামী লীগকেও অনেকে ভয় পাচ্ছে বা সরকারের মধ্যেও এক ধরনের চাপা একটা উত্তেজনা আছে, একটা ভয় বা আতঙ্ক যে যদি এভাবে আসে তাহলে তারা কি করবে না করবে। আবার পাল্টা কথাও শোনা যায় যে না, রিফাইন্ড আওয়ামী লীগ এলে সরকার সেটি মেনে নেবে। তো একটা পর্যায়ে আমরা দেখলাম যে না, সেই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টিও অনেকখানি মানে আলোচনাটা স্তীমিত হয়ে গেছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি নাকি নিজেই জানান দিয়েছেন না তিনি দলের সভাপতিত্বে বা সভানেত্রীর দায়িত্বে থাকবেন। যেটি হোক না কেন, এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর কারাভোগের পর সেলিনা হায়াৎ আইভী মানে কারাগার থেকে মুক্তি লাভের পরপরই যেভাবে নজরবন্দি হয়ে আছেন, এটি আসলে কোনো ভালো কিছু বার্তা দিচ্ছে না। এই সব কিছুই একসময় সরকারের বিপরীতে যেতে পারে বলে আমাদের আশঙ্কা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।